জনবার্তার আপিস? আমি কি সম্পাদক মশাইয়ের সঙ্গে কথা বলছি? হরিদাস, আমি ডক্টর গুপ্ত বলছি, অশোক গুপ্ত। বলুন স্যার। শোনো, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করছি। কি খবর? আমাদের এখানে চণ্ডীপুরে কয়েকটা জন্ডিসের কেস দেখা দিয়েছে। জন্ডিস? হ্যাঁ, যাকে আমরা বলি ইনফেক্টিভ হেপাটাইটিস। এছাড়াও জল থেকে হয় এরকম আরো অন্যান্য ব্যারাম, যেমন টাইফয়েড, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এইসবও দেখা দিয়েছে। আমার হাসপাতালেও দেখছি, আবার প্রাইভেট পেশেন্টদের মধ্যে দেখছি। এসব ব্যারাম তো চণ্ডীপুরে কখনো হতো না। তাই আমি চাই তুমি এই খবরটা তোমাদের কাগজে ছাপিয়ে দাও, তাহলে লোকে অন্তত খানিকটা সাবধান হবে। এর কারণ কিছু বুঝতে পারলেন? না, এখনো পর্যন্ত পারেনি। অর্থাৎ জলের গন্ডগোলটা যে কোথায় হচ্ছে সেটা এখনো ধরতে পারেনি। আমার একটা সন্দেহ হয়, সেটা বলবো? নিশ্চয়ই। নদীর ওপারে সন্তোষপুরে যে রঙের কারখানাটা বসেছে, তা থেকে কেমিক্যাল ইম্পিউরিটিস বেরিয়ে জলে মিশছে না তো? এই জন্য বলছি যে নদীর মাছ কিছু মরেছে ইদানিং। সে খবর আমরা ছেপেছি, আপনি হয়তো লক্ষ্য করেন। ও কেমিক্যাল ইম্পিউরিটিস থেকে তো এইসব ব্যারাম হবে না। সেটা অবশ্য আপনিই ভালো বুঝবেন। তাহলে তোমার খবরটা ছাপছো তো? ইনফেক্টিভ হেপাটাইটিস বলবো না জন্ডিস বলবো? আমার মনে হয় এখানকার সাধারণ লোক জন্ডিস বললেই বুঝবে। ঠিক আছে, আমি একজন রিপোর্টারকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, নাম সনদ দাস। তাকে বার একটু ডিটেলস দিয়ে দেবেন কাইন্ডলি। বেশ, আর আরো খবর থাকলে আমি তোমাকে যথাসময় জানাবো। থ্যাংক ইউ স্যার। এটা বাড়িতে তৈরি মনে হচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে। দারুণ। অফিসে তো এই সময় স্রেফ এক কাপ চা খাই, এটা লোভে পড়ে খেলাম। আমি তাই ভাবছি, আপনি এই সময় এলেন কি করে? খবরের কাগজে সম্পাদকরা তো শুনেছি রাত 12টা পর্যন্ত অফিস করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে ওই যে বললাম, ডাক্তারবাবুর সঙ্গে একটা জরুরি দরকার আছে, কাগজের ব্যাপার। উনি সাধারণত এর মধ্যে এসে পড়েন, কিন্তু কাল বলছিলেন একটা রোগীর নাকি এখন তখন অবস্থা। কি অসুখ জানেন নাকি? জন্ডিস বলে তো বললেন। আবার জন্ডিস? হ্যাঁ, তাই তো বললেন। আরো তো কতগুলো কেস হয়েছে, আমরা জনবার্তায় খবরটা ছেপেছি, ডাক্তারবাবুই জানিয়েছিলেন। চণ্ডীপুরে এসব ব্যারাম কখনোই হতো না। ওকেও কদিন ধরে বেশ চিন্তিত দেখছি। ওর প্রাইভেট পেশেন্টদের মধ্যে বেশ কয়েকটা কেস দেখা দিয়েছে। আশা করি ব্যাপারটা সাময়িক। ভার্গবের মন্দির হওয়ার পর থেকে
এই 10 বছরে চণ্ডীপুরের ভোল একেবারে পাল্টে গেছে। শিবরাত্রি এখনো 2 মাস বাকি, অথচ এরই মধ্যে হোটেল, ধর্মশালা সব বুকড। চণ্ডীপুর এখন একটা পীঠস্থান বললেই চলে। আমাদের তো এখানে খুব ভালো লাগে। ওর তো জন্ম এখানেই, ছোটবেলা এখানেই কেটেছে। চন্দন ও বেশি ডাক্তারি পড়তে যান কলকাতায়। বিয়ের পর আমরা কিছুদিন কলকাতাতেই ছিলাম। উনি প্র্যাকটিস করতেন, মোটেই ভালো লাগতো না। চণ্ডীপুরে ফিরে আমরা নিশ্চিন্ত। আমাদের ছোট শহরই ভালো লাগে। তাছাড়া এখানে তো আর কলকাতার মতো পলিউ। ও বাবা, কোন দিকে সূর্য উঠলো? আর কাজের চাপে আসাই হয় না। আর এক করে দিই, ইনি হরিদাস বাগচি, জনবার্তা সম্পাদক, আর ইনি আমার দেওর। হ্যাঁ, ওর পরিচয় দিতে হবে না। কাগজ চালাচ্ছি আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে চিনবো না? দাদা এখনো ফেরেননি? কি ব্যাপার? কোনো কেস টেস আছে বোধহয়। তুমি চা খাবে তো? না বৌদি, এক্ষুনি খেয়ে এসছি। বাড়ির তৈরি সিঙ্গারা? ও বাবা, অসময় ওসব চলবে না। সে কি, তোমার কি এখনো হজমের গন্ডগোল? দাদার ওষুধে তো কাজ দিল না, তাই এখন কোবরেজি করছি। তাহলে তুমি কিছুই খাবে না? শুধু এক গ্লাস জল। আচ্ছা। আপনাদের কাগজের কি খবর? চলছে একরকম। ইদানিং আপনারা আরেকটু বাঁদিকে গেছেন মনে হচ্ছে। তাতে কি বিক্রি বাড়লো? আপনি আমাদের কাগজ পড়েন? জনবার্তাই তো চণ্ডীপুরের একমাত্র কাগজ, তাই মাঝে মাঝে চোখ বুলেই। জন্ডিসের খবরটা তো ওইখানেই বেরিয়েছিল। হ্যাঁ, ওটা ডাক্তারবাবুই দিয়েছিলেন। আশ্চর্য, দাদা আমায় কিছু বলেননি। সময় পাননি বোধহয়। তাছাড়া তুমি তো ওকে জানো, ভোলা মন। উনি এ বিষয়ে কি বলছেন? বিশেষ কিছু বলেন না, তবে বুঝতে পারি বেশ চিন্তিত। তবে জন্ডিস হলেও এখানকার যাত্রী সমাগম কেউ আটকাতে পারবে না। ত্রিপুরেশ্বর মন্দির হওয়ার পর এখানে লোক আসা 3 গুণ বেড়ে গেছে। অবশ্য আপনাকে আর সে কথা কি বলবো, আপনি ভার্গব ট্রাস্টের প্রেসিডেন্ট। তুমি মন্দিরে যাও ঠাকুরপো? তা যাইবই কি, আমরা দুজনেই যাই। আমি তো আর দাদার মতো নই, ধর্ম মানি। মন্দিরে যাবার 7 দিনের মধ্যে আমার স্পন্ডিলাইটিস সেরে যায়। সত্যি? বলে তো এখানকার শিব খুব জাগ্রত। ওই বোধহয় উনি এলেন। আশা করি ওর সঙ্গে আমার একটু দরকার ছিল। আমার আবার এক জায়গায় যাবার আছে। তোমার ছেলের খবর কি? বোধহয় ওখানেই থেকে গেল। আমেরিকায়? তাই তো মনে হচ্ছে। ও বাবা, নিষিদ্ধ কি মনে করে? আগে বসো, বলছি। রনেন হেঁটে আসছিল, ওকে গাড়িতে তুলে নিলাম। বসো রানা, এরা সব তোমার জন্য বসে আছেন। ভেরি সরি, একটা রুগী নিয়ে পড়েছিলাম। সেই জন্ডিস? হ্যাঁ, এই যাত্রা বেঁচে গেল। হাসপাতালের খবর কি? আমি কিন্তু সেটা জানতেই এসেছি। না, হাসপাতাল নিয়ে তো কোনো গোলমাল নেই। গোলমাল এই নতুন ব্যায়ামগুলো কিনে। ওষুধপত্র ঠিক মতো পাচ্ছ? ভার্গব জানতে চাইছিল। হ্যাঁ, ওসব কোনো অভাব নেই, কিন্তু জলের গন্ডগোলটা কোথার থেকে হচ্ছে সেইটি চিন্তা। কোনো বিশেষ অঞ্চলে হচ্ছে বলে মনে হয়? অনুমান একটা করছি, কিন্তু সেটা তো প্রমাণ সাপেক্ষ। আরো কিছুদিন অবজার্ভ করা দরকার। রনেন, চা খাবে তো? খেতে পারি। রানু কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, আমি আছি কিছুক্ষণ। ভালো কথা। আমার কোনো চিঠি আসেনি? কই না তো। কোন রকম অসুবিধা হলে আমাকে বলতে হেজিটেট করো না। সেটার কোনো প্রয়োজন হয় বলে মনে হয় না। সত্যি ভার্গব এই হাসপাতালটা করে একটা কাজের কাজ করেছে। এখন আর চণ্ডীপুরের কোনো অভাবই নেই। আমার তো মনে হয় ছোট টাউনের মধ্যে আমাদের শহরের সত্যি কোনো তুলনা নেই। আই এগ্রি উইথ ইউ। তাছাড়া সাংস্কৃতিক ব্যাপারে আমরা পেছিয়ে নিই। এই তো রনেন, হালদার বাড়ির ছেলে, ওকে বলো না তোমরা কি করছো? আমরা আমাদের সাধ্য মতো যা করা করছি আর কি। একটা থিয়েটারের দল করেছি, তাতে আমাদের ডাক্তারবাবুর মেয়েও অভিনয় করে। এছাড়া বছর খানেক হলো একটা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বার করছি।
রনেন এমনিতে ব্যাংকে চাকরি করে, ভালো মাইনে পায়। সে তো ভালো কথা। তোমাদের পত্রিকার নাম কি? মশাল। কোন দিক দিয়ে চলো? ডাইনে না বাঁয়ে? তা আজকালকার পত্রিকা তো একটু বামপন্থী হবেই। তবে আমাদের সবে শুরু, এখন অনেক অসুবিধার মধ্যে চলতে হচ্ছে। গ্রাহক সংখ্যা খুবই কম। তবে উদ্যমটাই আসো। সব বললে আর আসল কথাটাই বললে না। সেটা তুমি বলবে। কি ব্যাপার? ইনি হলেন আমাদের হবু জামাই। বটে, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। ঘটনাটা ঘটছে কবে? সামনের বৈশাখে। রানু তো এখনো স্কুলেই চাকরি করছে। এখনো করছে, তবে সামনের বৈশাখ থেকে না করলেও চলবে, কারণ রনেনের এই জানুয়ারিতে একটা ভালো লিফট হয়েছে। হরিদাস অনেকক্ষণ চুপচাপ বসে। তোমার কি খবর বলো? আমি তো আপনার লেখাটার প্রত্যাশায় বসে আছি। কি লেখা? চণ্ডীপুর সম্বন্ধে। আপনি তো আগে চণ্ডীপুরের ক্লাইমেট নিয়ে লিখেছেন, এবার অন্য টপিক নিয়েও লিখতে পারেন। এই যে সংস্কৃতির কথাটা হচ্ছিল, এটাও তো একটা বিষয় হতে পারে। না, সে লেখা এখন থাক। কেন থাকবে কেন? চণ্ডীপুরের প্রশস্তি হলে তো ভালোই হয়। এই জন্ডিসের খবরটা পড়ে অনেকেই নিশ্চয়ই বেশ চিন্তিত। চিন্তিত আমিও নিশ্চিত, গভীরভাবে চিন্তিত। এখন লেখার মুড নেই। কিন্তু তুমি যে লিখবে না বলছো, তুমি চণ্ডীপুরের মঙ্গল কামনা করো তো? 100 বার। আমার থেকে বেশি কেউ করে না, এমনকি তুমিও না। ব্যাস, তাহলেই হলো। আমরা চণ্ডীপুরকে ওয়েস্ট বেঙ্গলের একটা প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন করে তোলার চেষ্টা করছি। এ ব্যাপারে তোমার অ্যাক্টিভ সাপোর্ট চাই। এই যে নতুন ব্যারামের ব্যাপারগুলো, এতে মিউনিসিপ্যালিটি তোমার পেছনে আছে, সেটা জানিয়ে গেলাম। হ্যাঁ, তুমি কি উঠছো? হ্যাঁ বৌদি, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাও। মনে থাকে জানো? রনেন, তোমাদের পত্রিকার এক কপি পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, গুড নিশ্চয়ই। নাইট। গুড নাইট। চেয়ারম্যান সাহেব বেশ খোশ মেজাজে ছিলেন বলে মনে হচ্ছে। ওর মেজাজ খারাপ হয় যখন ওর হজমের গোলমাল। আমি তো ভেবেছিলাম আমার পরিচয় পেয়ে খাপ্পা হয়ে উঠবেন। আমার কাগজ সম্বন্ধে কি প্রশ্নটা করলে শুনলেন তো? ওটা আবার তুমি অত সিরিয়াসলি নিও না। না না, আমি তো প্যাঁচে পড়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না কি বলবো। নিশিত চিরকালই কনজারভেটিভ। আমার ওর সঙ্গে কোনো ব্যাপারে বন্ধু না। তবে ওর গুণ আছে, কর্মদক্ষতা আছে, সেটা সত্যি তারিফ করার মতন। পরপর 3 বার তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলো। মন্দিরের আইডিয়াটা তো ওরই। ভার্গব তো শুধু হাসপাতালের কথাই বলেছিল। চণ্ডীপুরে যে এত লোক আসা বেড়ে গেছে, এর জন্য কিন্তু অনেকটা নিশিতই দায়ী। চণ্ডীপুর ওর খানিকটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে। ভার্গবের যে রাইস মিলটা আছে, উনি তার পার্টনার তো। হ্যাঁ, রাইস মিল, কোল্ড স্টোরেজ, ইজ প্রিটি ওয়েল অফ। বাহ, তোমরা দিব্যি আড্ডা দিচ্ছ আর আমি খেটে খেটে মরছি। তোরা তো দেরি হলো যে। মিটিং? চা খাবি তো? হ্যাঁ খাবো। তোমার যা মেজাজ দেখছি, নির্ভয় একটা প্রশ্ন করব। থিয়েটারই ছাড়ো তো। কি প্রশ্ন? তোমার ওই ব্যাগে কি খাতা আছে? হ্যাঁ, তবে আজ না দেখলেও চলবে। তোমার কাছে যদি কোনো প্রুফ থাকে দিয়ে দিও, দেখে দেবো। থ্যাঙ্কস। ওহো বাবা, তোমার একটা চিঠি ছিল। কখন এলো? আর যখন স্কুলে বেরোচ্ছি তখন পিয়ন এসে দিয়ে গেল। আমি এটা একটু পড়ে আসছি। আপনাদের স্কুলের কি খবর? সবে তো 5 মাস হলো। ভালো লাগছে? ভালোই লাগছে। আর মাসের শেষে যখন মাইনেটা পাই তখন আরো ভালো লাগে। তবে কি পড়াচ্ছি তার উপর তো আমার কোনো হাত নেই। যা শেখাই তার অর্ধেক জিনিস নিজেই বিশ্বাস করি না। তবে একটা ভালো দিক আছে, ওখানে সবাই আমায় খুব স্নেহ করেন। আই এম দ্য ইয়াংগেস্ট অফ দ্য টিচার্স। আপনাকে যে ইংরেজি গল্পটা অনুবাদ করতে দিয়েছিলাম, সেটা বোধহয় হয়নি। একদম সময় পাইনি।
আশা করি আপনার খুব একটা তাড়া নেই। আমি সপ্তাহখানেকের মধ্যেই কি চিঠি বাবা? কি ব্যাপার? আমি ঠিকই অনুমান করেছিলাম। আই ওয়াজ রাইট। নিশিত চলে গেল, থাকলে ব্যাপারটা জেনে যেতে পারতো। আমার কৌতূহল কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। শোনো, এটা শুধু একটা চিঠি নয়। আমি চণ্ডীপুরের একটা বিশেষ অঞ্চলের জল কলকাতায় পাঠিয়েছিলাম অ্যানালিসিসের জন্য। এটা তার রিপোর্ট। কোথাকার জল? চণ্ডীপুরের সব থেকে জনবহুল অঞ্চল ভুবনপল্লী। ভুবনপল্লী। এবং এই রিপোর্ট বলছে যে ওখানকার পানীয় জল রোগের বীজাণুতে ভর্তি। বেশিরভাগ রোগী ওই অঞ্চল থেকে আসছিল, তাই আমি ওখানকার জলে স্যাম্পল পাঠাই। এখন তো প্রমাণ হয়ে গেল যে জল থেকে হয় এমন যত রোগ চণ্ডীপুরে দেখা দিয়েছে তার সব কটার উৎস হচ্ছে ভুবনপল্লী। কিন্তু তার মানে কি? ভুবনপল্লীতেই তো আমাদের মন্দির। এক্স্যাক্টলি, ভুবনপল্লীর ঠিক মাঝখানে। সেই মন্দিরের জলই তো সবাই ব্যবহার করছে। শুধু ব্যবহার করছে না, পান করছে। চরণামৃত। চরণামৃত। যে জল রোগের বীজাণুতে ভর্তি, সেই জল সংস্কারের বশে পুজোর অঙ্গ হিসেবে লোকে ভক্তিভরে পান করছে। আর সেই জল থেকে লোকের শরীরে বিষ ঢুকছে। অবশ্য প্রশ্ন হতে পারে, যেখানে দিনে 1000-1200 লোক ওই চরণামৃত খাচ্ছে, সেখানে সকলের ব্যায়াম হচ্ছে না কেন? কারণ মানুষের দেহে রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা আছে, ইমিউনিটি বলে একটা জিনিস আছে, তাতে অনেকে পার পেয়ে যায়। কিন্তু 100 জনের মধ্যে একজনেরও যদি টাইফয়েড কি কলেরা কি জন্ডিস হয়, তাহলে সেটা তো একটা মারাত্মক ব্যাপার। কিন্তু এরকম একটা কেলেঙ্কারি ঘটলো কি করে? খুব সহজ উত্তর। আন্ডারগ্রাউন্ড পাইপ বসানোর কাজটা নিশ্চয়ই খুব দায়সারা ভাবে করা হয়েছিল। ফলে জলের পাইপে ফাটল ধরেছে, নর্দমার পাইপে ফাটল ধরেছে, আর এখন এই দুই জল মিশে একাকার হয়ে যাচ্ছে। আমাদের দেশে তো এরকম হামেশাই হচ্ছে। এখন তাহলে কি করবেন? আমার ভাইকে এই রিপোর্ট পাঠাতে হবে আমার মতামত জানিয়ে। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হিসেবে তাকে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে। আর যতদিন না মন্দিরের জল শোধন হচ্ছে, ততদিন মন্দিরের জল ব্যবহার করা চলবে না। কাছাকাছি কোনো ন্যাচারাল সোর্স অফ ওয়াটার নিয়ে আমি খবর নিয়েছি। ভুবনপল্লীতেও টিউবওয়েলের সংখ্যা খুব কম। অতএব ওই সমস্ত সিস্টেমটা রিপেয়ার করা ছাড়া আর কোনো রাস্তা নেই, এই হলো সোজা কথা। ডাক্তার গুপ্ত, আমরা খবরটা কি কাগজে ছাপতে পারি? এটা আবার জিজ্ঞেস করছো? মন্দিরের কথাটাও বলবো? কেন, তোমার কোনো দ্বিধা আছে? না, মানে একটা প্রচন্ড প্যানিকের সৃষ্টি হয়ে যাবে তো। হ্যাঁ, দ্যাটস ট্রু। ঠিক আছে, ওই ভুবনপল্লীর নাম উল্লেখ করার দরকার নেই। চণ্ডীপুরের একটা জনাকীর্ণ অঞ্চল এই বলেই দিয়ে দাও। দেখি আমার ভাই কি বলে, তারপর খুব বড় করে খবরটা দেয়া যেতে পারে। এটা শুধু লোককে সতর্ক করে দেওয়া। আপনি সত্যি একটা কাজের কাজ করলেন। দেখবেন আপনি কদিনের মধ্যে একটা ন্যাশনাল হিরো হয়ে যাবেন। না হরিদাস, আমি হিরো টিরো হতে চাই না। আমি সাধারণ নাগরিকই থাকতে চাই। আমি যেটুকু করেছি সেটুকু ডাক্তার হিসেবে আমার কর্তব্য বলেই করেছি।
কফি। তুমি এত তাড়াতাড়ি এলে? নিশিত আসছে। আমার রিপোর্টটা পেয়েছো? হরিদাসও ফোন করেছিল, ওরও কিসব দরকার আছে। আরো রুগী এলো? সুশান্ত মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? হ্যাঁ, আজ ভোর 6:30টায়। অবশ্য ওর কেসটা খুবই খারাপ ছিল। এই প্রথম একজন চেনাশোনার মধ্যে লোক গেল। আরো যাবে যদি ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা না হয়। ঠাকুরপো নিশ্চয়ই কিছু একটা করবে। মুশকিল কি জানো, ও তো আবার ঈর্ষায় ভোগে। আবিষ্কারটা যদি ও নিজে করতো তাহলে। ইনি হচ্ছেন অধীর মুখার্জি, আমাদের প্রিন্টার অ্যান্ড পাবলিশার। প্রিন্টার অ্যান্ড পাবলিশার? তাহলে কাগজে আপত্তিকর কিছু ছাপা হলে আইনের চোখে আপনিই দায়ী। ইনি দু একটা কথা আপনাকে বলতে চান। আপনারা চা বা কফি কিছু খাবেন? না, আমরা 5 মিনিটের জন্য এসেছি। আসুন, বসুন। খবরটা দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার মনে হয় এতে কাজ হবে। বলুন কি আছে। আমি কিন্তু আপত্তিকর সংবাদ সম্পর্কে আপনাকে কিছু বলতে আসিনি। আমি এসেছি আপনাকে ভরসা দিতে। কিরকম? দেখুন, এই যে আবিষ্কারটা আপনি করলেন তাতে সকলে সন্তুষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। চণ্ডীপুরকে অস্বাস্থ্যকর জায়গা হিসেবে কল্পনা করতে অনেকেরই বাধে। খবরটা পড়ে বেশ কয়েকজন আমাকে বলেছেন ডক্টর গুপ্ত ভুল করছেন, এখানকার জল খারাপ হতে পারে না। তাই বলি? হ্যাঁ, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি 3টে হাউজিং কোঅপারেটিভের চেয়ারম্যান, আর এইসব কোঅপারেটিভের যারা সদস্য তাদের উপর আমার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। এই ব্যাপারে যে সবাই আপনার পেছনে থাকবে এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। আমার মনে হয় এর ফলে আপনার পজিশনটা বেশ জোরালো হয়ে যাবে। এই তো খুব ভালো কথা। আমার একার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব নয়। অবশ্য এই ব্যাপারে আমার ভাই কি সিদ্ধান্ত নেয় তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি আমার কথাটা জানিয়ে গেলাম, আমরা সবাই আপনার পেছনে আছি। দরকার পড়লে একটা মিটিং ডেকে আমরা আপনাকে সম্বর্ধনা জানাবো। অবশ্য কোনো ব্যাপারে মাত্রা ছাড়িয়ে যাওয়াটা আমি ঠিক পছন্দ করি না। ভাড়া বাড়িটা কোনো কাজের কথা না, কিন্তু আপনি শহরবাসীদের এত বড় একটা উপকার করলেন, তাদের দিক দিয়ে অন্তত একটা কৃতজ্ঞতা তো আপনাকে জানানো দরকার। আমার মনে হয় এই ব্যাপারে কেউ কোনো আপত্তি করবে না। সম্বর্ধনার সময় এটা নয় অধীরবাবু, আগে সংকটমোচন হোক, তারপর সব ভাবা যাবে। যাই হোক, আমি আমার ইচ্ছেটা জানিয়ে গেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজ আমি আসি। আপনি এগোন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আপনার 5 মিনিট সময় হবে? হ্যাঁ, ওই 5 মিনিটই হবে, কারণ আমার ভাই আসছে। ঠিক আছে, আমি সংক্ষেপেই সারছি। বলো। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনার মতে এই অবস্থায় একটা প্রগতিশীল কাগজের কি করা উচিত? আমার মনে হয় শহরের লোককে সতর্ক করে দেওয়াটা এখন সবচেয়ে বড় কাজ, এবং অবিলম্বে যাতে এর একটা প্রতিকার হয় তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু এর প্রতিকার করবে কে? আপনি বলবেন আপনার ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি করবে। কিন্তু আপনার ভাই ছাড়া বেশ কিছু কর্তা ব্যক্তি রয়েছেন যাদের আমি চিনি। আমার কাগজে যখন নদীতে মাছ মারার খবরটা বেরোয়, তখন তারা আমার অফিসে এসে আমাকে শাসিয়েছিল যে চণ্ডীপুরের কোনো রকম দুর্নামগুলো ওরা আমায় দেখে নেবে। আসলে চণ্ডীপুরের প্রসপ্যারিটিকে এরা কাজে লাগাচ্ছে নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেবার জন্য। এই চণ্ডীপুরের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এই ত্রিপুরেশ্বরের মন্দির। এর দৈনিক আয় কত শুনলে মাথা ঘুরে যায়। এর কিছু অংশ এই কর্তা ব্যক্তিদের পকেটে যাচ্ছে না, এটা আমি বিশ্বাস করি না। আমি চাই এদের মুখোশ খুলে দিতে। একটা কাগজের সম্পাদক হিসেবে
তোমার যা করার তা তুমি নিশ্চয়ই করবে, আমি এইসব ব্যুরোক্র্যাটদের চিনি। কিন্তু আমাকে তো আমার নিজের সমস্যাটা নিয়েও ভাবতে হবে। ডাক্তার হিসেবে আমার যা কর্তব্য তা তো আমি ভুলতে পারি না। কিন্তু আপনার ভাই যদি আপনার পক্ষ না নেন, আমাদের তো সব অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে রিপোর্টটা পাঠিয়েছিলাম সেটা তুমি ছাপতে রাজি আছো যদি আমি সেটা একটা প্রবন্ধের আকারে লিখে দিই? নিশ্চয়ই, নিশ্চয়ই, এটা খুব ভালো প্রস্তাব। তাহলে নেহাতি যদি নিশিত আমার পক্ষ না নেয়, তাহলে আমি আজই ওটা লিখে ফেলবো। রানু স্কুল থেকে সে ওটা কপি করে দেবে, ওর হাতের লেখা খুব ভালো, আর আজই রাত্রিরে তোমাদের অফিসে গিয়ে আমি সেটা দিয়ে আসবো। ভেরি গুড। আমি তাহলে এখন আসি। এসো। আমার মনে হয় না চিন্তার বিশেষ কোনো কারণ আছে। নমস্কার। সারাক্ষণ খাবার ঘরে কি করো বলো তো? খাওয়ার করে না, কার্তিককে একটা নতুন রান্না বুঝিয়ে দিচ্ছিলাম। সে হবে কোন, এখন এখানে একটু বসো বসো বসো। তুমি কি এত ভাবছো বলো তো? কাল রিপোর্টটা পাওয়ার পর থেকে মনটা বড় অস্থির লাগছে। সে তো বুঝতেই পারছি। আমারও কি কম ভাবনা হচ্ছে? তোমার উপরে কি চাপটা পড়বে সে তো জানি। একই তোমার খাটুনির শেষ নেই, তার উপর আবার এই। সেই জন্যই তো শিগগির একটা সুরাহা হওয়া দরকার। কিন্তু ঠাকুরপো যদি তোমার কথা না মানে? না, সেটা বিশ্বাস হয় না। সে তো আমারই মতো চণ্ডীপুরকে ভালোবাসে। এই দুর্দিনে সে আমার বিপক্ষে চলে যাবে? আমি ভাবছি ওর ঈর্ষার কথা। এই 30 বছর ধরে ওকে তো আমি দেখছি। কিন্তু এটা ভুলো না যে এই হাসপাতালের চাকরিটা ওই করে দিয়েছিল, এই বাড়িটার সন্ধান তো ওই দিয়েছিল। কিন্তু এসব করেছে ও নিজের সব গুছিয়ে নেবার পর, তার আগে নয়। ও তোমার পক্ষে হলে আমি তো খুশি হতাম, কিন্তু কিন্তু কি? ও তোমার চেয়ে এত অন্যরকম। দুজনকে ভাই বলে। গুড মর্নিং মিস্টার ভার্গব। গুড মর্নিং। তোমার সঙ্গে তো মিস্টার ভার্গবের। হ্যাঁ হ্যাঁ, আপনারা চা খাবেন তো? নো থ্যাঙ্কস। আমিও না বৌদি। আসুন বসুন। তোমার চেম্বারে বসেছে? হ্যাঁ নিশ্চয়ই, এসো, আসুন আসুন। বলুন মিস্টার ভার্গব, কি ব্যাপার? এটা আপনি কি করলেন ডক্টর গুপ্ত? কেন? আপনার রিপোর্ট নিশিত আমাকে দেখিয়েছে। আমার তো মাথা ঘুরে গেল। জলের ল্যাবরেটরি রিপোর্ট যখন পাই তখন আমারও মাথা ঘুরে গিয়েছিল মিস্টার ভার্গব। ব্যাপারটা তো খুবই সিরিয়াস। কিন্তু এর মধ্যে আপনি আমার মন্দিরকে টানছেন কেন? আপনার মন্দির ভুবনপল্লীর একেবারে মাঝখানে। ভুবনপল্লীর জলে রোগের বীজাণু পাওয়া গেছে। মন্দিরের জল তো সেই একই জল। সেই বিষাক্ত জলে তো লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা কি আপনি জানেন? দিস ইজ চরণামৃত, হোলি ওয়াটার ফ্রম মাই ওন টেম্পল। এটা আমি আপনাকে দিলাম। এটা আপনি টেস্ট করুন, আর এর মধ্যে যদি আপনি একটা জার্ম বার করে দিতে পারেন, আমার নাম ভার্গব নেই। এ কি বলছেন আপনি? এর প্রপার্টিজ আপনার মেডিকেল সায়েন্স বুঝবে না।
Dr. Gupta. This Charanamrita and all Charanamrita is free from germs. এ তো অদ্ভুত কথা। No, sir. Not অদ্ভুত। এতে শুধু কলের জল নয়, গঙ্গা জল भी আছে। नहीं तो पूजा হবে কি করে? We get a regular supply of Ganga Jal from Calcutta. Then there is milk in it, there is bel pata, there is til, and most important, there is tulsi pata. আপনি কি জানেন কি তুলসী পাতায় জলের সব দোষ কেটে যায়? আপনি জানবেন না ডক্টর গুপ্ত, but Hindus have known it for thousands of years. প্রসাদ খেয়ে অসুখ করে রোগী আমার কাছে এসেছে। But not Charnamrita. আপনার ভাই বললেন আপনি যাননি একদিনও আমার মন্দিরে in these last 10 years. আপনি হিন্দু রিলিজন বুঝবেন না ডক্টর গুপ্ত। তার মানে আপনি জলের ব্যাপারে কিছু করবেন না? মন্দিরের ব্যাপারে কিছু করার নেই। There is no necessity. তাহলে তো আমার কিছু আর বলার থাকে না। এইদিকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আপনি মন্দিরের কথা ভুলে যান। মিউনিসিপ্যালিটি দেখবে কি ভুবনপল্লীর লোক জল ফুটিয়ে খায়। দরকার হলে আরো টিউবওয়েল লাগানো হবে, কিন্তু আমার মন্দিরের বদনাম আপনি দেবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট। আপনি উঠছেন? হ্যাঁ, আমার আরো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আই হ্যাভ টু গো। চলুন আমি আপনাকে এই শোনো নিশি, আমি বুঝতে পারছি তোমার মতামত ভার্গবের চেয়ে কিছু অন্যরকম হবে না। আমার একটা প্রশ্ন আছে। কি? এই ব্যাপারটা কি আমাকে জানিয়ে করা যেত না? কিন্তু সবচেয়ে আগে তো প্রমাণের দরকার। অনুমানের উপর নির্ভর করে তো কোনো স্টেপ নেওয়া যায় না। যখনই প্রমাণ পেয়েছি তোমাকে জানিয়েছি। এই রিপোর্টটা কি তুমি মন্দির কমিটির কাছে পেশ করতে চাও? ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটির কাছেও অফিসিয়ালি পেশ করতে চাই। রোগী সংখ্যা বেড়েই চলেছে। ভার্গব তার মন্দিরের বদনাম না শুনতে চাইতে পারে, কিন্তু আমি তো জলের ল্যাবরেটরি রিপোর্ট অগ্রাহ্য করতে পারি না। যদি ধরেই যে আন্ডারগ্রাউন্ড পাইপের জল নর্দমা জলের সঙ্গে মিশছে, তোমার কি কোনো ধারণা আছে এই ফাটল লোকেট করতে, তাকে মেরামত করতে কত সময় আর খরচ লাগবে? আর সেই সময় মন্দির বন্ধ রাখতে হবে। হাজার হাজার লোক বন্ধ রাখার কারণটা জেনে যাবে। এই অবস্থায় এছাড়া আর কোনো উপায় আছে কি? আমি যদি ভার্গবের মতো বলি যে চরণামৃতে তুলসী পাতা ইত্যাদি থাকায় জলে কোনো দোষ থাকে না, আর বহুকাল ধরে এই হয়ে আসছে। আমার কনসার্ন হলো ত্রিপুরেশ্বরের মন্দিরের জল। সেই জল দূষিত। চণ্ডীপুরে যেসব ব্যারাম হতো না সেই সব ব্যারাম এখন হচ্ছে। বেশ কয়েকজন রোগী মারা গেছে। যাদের ব্যারাম হয়েছে তারা হয় ভুবনপল্লীতে থাকে, নয় নিয়মিত মন্দিরে পুজো দেয়। আমি সব মানছি দাদা, কিন্তু তাও বলবো এই রিপোর্ট তুমি এখন কমিটিকে দিও না। আমি নিজে মুখ বন্ধ রাখতে পারি, ভার্গব কাউকে বলবে না, তাও আমি জানি। কিন্তু সকলে ব্যাপারটা চেপে রাখতে পারবে না। আর এই সময় ঘটনাটা জানাজানি হয়ে গেলে চণ্ডীপুরে লোক আসা বন্ধ হয়ে যাবে। সেটা এপিডেমিক হলেও হবে। সেদিকটা আমি দেখছি। জল ফুটিয়ে খাওয়া যায় কিনা, আরো টিউবওয়েল বসানো যায় কিনা, সেটা আমি দেখছি। কিন্তু মন্দিরের জল থেকে ব্যারাম ঘটছে এই গুজব তুমি লড়তে দিও না। কিন্তু এর মধ্যেই তো কিছু লোক সেটা অনুমান করে নিয়েছে। কি করে? তুমি জনবার্তা দেখোনি? না।
তুমি যেটা করলে, তোমার নিজের কথা, তোমার পরিবারের কথা একবারও ভাবলেন? তুমি কি বলতে চাইছো? তোমার হাসপাতালের চাকরিটা কে করে দিয়েছিল? তুমি। এবং সেজন্য আমি সবিশেষ কৃতজ্ঞ। আমি ভেবেছিলাম তোমার একটা ব্যবস্থা করে দিলে তোমার গোয়াতুমিটা একটু কমবে, তুমি একটু সামলে চলবে। আমি কি সামলে চলি না? তোমার মাথায় একটা নতুন আইডিয়া এলে তুমি দুম করে সেটা কাগজে ছাপিয়ে ফেলো। সেবার চণ্ডীপুরে চিলড্রেন্স পার্ক নেই বলে অভিযোগ করে তুমি কাগজে লিখলে, অথচ তার আগেই ভার্গব ট্রাস্ট থেকে ল্যান্ড অ্যালট করা হয়ে গেছে। সেটা আমি জানতাম। আমায় জিজ্ঞেস করলেই জানতে পারতে। এবার কেমিক্যাল রিপোর্টটা পাবার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল আমায় জানানো, তা না করে তুমি কাগজে লিখলে। কিন্তু লোকে জানলে ক্ষতি কি? তোমার যেটা মারাত্মক অন্যায় হয়েছে সেটা হচ্ছে মন্দিরকে জড়ানো। মন্দিরের কথা কিন্তু কাগজে নেই, ভুবনপল্লীর নামও নেই। পাবলিক অত বোকা নয় দাদা। একটা একটা বিড়িওয়ালাও জানে যে ভুবনপল্লী হচ্ছে শহরের সব থেকে ক্রাউডেড অঞ্চল। এবার তোমার কর্তব্য হচ্ছে তুমি যা বলেছো সেটাকে কন্ট্রাডিক্ট করা, অর্থাৎ কাগজে লিখে জানানো যে তুমি ভুল করেছো। ব্যাপারটা তুমি যতটা সিরিয়াস ভেবেছিলে ততটা সিরিয়াস নয়। কিন্তু মিথ্যে তো আমি বলবো না নিশীথ। তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে ব্যাপারটা আমাকেই জানাতে হবে। আমি অবশ্যই তার প্রতিবাদ করব। চণ্ডীপুরের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ত্রিপুরেশ্বরের মন্দির, and the temple was my idea. এই মন্দির নিয়ে কোনো অপপ্রচার আমি সহ্য করব না। যেটা বললাম সেটা ভেবে দেখো, তোমার কোনো বড় রকমের ক্ষতি হয় সেটা আমিও চাই না। একটা কথা তুমি ভুলে যাচ্ছ নিশীথ। কি? আদালত বলে একটা জিনিস আছে। তুমি আমাকে বাধা দিলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তুমি হাকিম নন্দী সাহেবকে চেনো? না, তবে ওর ভাই আমার পেশেন্ট। তাহলে তোমার জানা উচিত যে যে হাকিম সপ্তাহে দুবার মন্দিরে পুজো দিতে যান তিনি তোমার মতো অধার্মিকের পিটিশন ছুঁড়ে ফেলে দেবেন। নন্দী সাহেবের সঙ্গে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল। তিনি বহাল তবিয়তে আছেন, তার ইনফেক্টিভ হেপাটাইটিস হয়নি। কি ব্যাপার বলো তো? তোমরা দু ভাইয়ে কি আরম্ভ করেছিলে? আমি তোমাদের প্রত্যেকটা কথা শুনতে পেরেছি। আশ্চর্য। আমার আপন ভাই আমার বাড়িতে এসে এসব বলে গেল। আমি কিন্তু একটু অবাক হইনি। কত কম চিনি ওকে, কিন্তু এরকম ভায়োলেন্ট রিয়াকশন হবে আমি স্বপ্নেও ভাবিনি। মন্দিরটা যেন ওরই সম্পত্তি। তোমার ভাই পোশাকে আশাকে সাহেব বলে কি হবে? ও পুজো আচ্ছা দস্তুর মতো মানে। বলে তুলসী পাতায় জলের দোষ কেটে যায়, চরণামৃতে রোগের বীজাণু নেই। এমন কথা শুনেছো কখনো? তুমি শুনেছো? শুনেছি, ছেলেবেলায় বাবার কাছে। আশ্চর্য। এখন নয় বিজ্ঞান পড়ার স্বামী হয়েছে, তখন তো আর ছিল না। তোমার মন্দিরে যেতে ইচ্ছা হয় না?
মায়া, আমার দিকে দেখো। সত্যি বলো তো, তোমার মন্দিরে যেতে ইচ্ছে করে না? এই প্রশ্ন আর কেন? বলো না। এখন আর আমি তোমার আর আমার ইচ্ছের মধ্যে কোনো তফাৎ রাখতে চাই না। আগে তুমি ধর্ম টর্ম বিশ্বাস করো না, এটা আমার কোনো দুঃখ নেই। এককালে ছিল, মিথ্যে বলবো না। কিন্তু এখন বুঝতে পারি যে একটা মানুষ এসব না মেনেও কতটা সৎ হতে পারে। সৎ হয়ে আর কি লাভ মায়া? লাভ তুমি না বুঝলেও আমি বুঝি। এখন মাথা ঠান্ডা করে ভাবো তো, কি করবে? নিশিত আমার পাশে থাকলে খুবই ভালো হতো, কিন্তু নিশিত ছাড়াও অনেক কিছু করার আছে। এ তুমি কি করে বলছো? আমি একা নই মায়া, আমার পেছনে একটা প্রগতিশীল দৈনিক রয়েছে। তারা এই পরিস্থিতি সম্বন্ধে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছাপছে। তারপর কাগজের প্রিন্টার অধীরবাবু হলেন 3টে হাউজিং কোঅপারেটিভের চেয়ারম্যান। তিনি আমাকে কথা দিয়েছেন যে তাদের সদস্যরা সব সময় আমার পেছনে থাকছে। এখন এরপরে আমি কি করে বলি যে আমি নিজে একা? মা, বাবা এত ভালো একটা লেখা লিখলেন আর তুমি দুঃখের গান গাইছো। থ্যাঙ্কস। ঠিক করে বলতো কেমন হয়েছে? ভীষণ ভালো। কিন্তু বাবা, জনবার্তায় এর লেখা ছাপবে কি? কেন? ওরা তো আমার লেগে আগেও চেপেছে। সে লেখা আর এ লেখা এক হলো? এত সাহসী লেখা তুমি আগে কোনোদিন লেখোনি। তুমি লোককে চরণামৃত খেতে বারণ করছো, মন্দির বন্ধ রাখার কথা বলছো। সে তো যাতে রোগ না ছড়ায় সেই জন্য। তার সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নেই। জনবার্তায় এই দুটো তফাৎ করতে পারবে না। কিন্তু হরিদাস নিজে আমায় বললো ছাপবে। হরিদাস বাবু বলে আরো সন্দেহ হচ্ছে। কেন? ওই লোকটাকে আমার একটুও ভাল লাগে না। ওর চাউনিটাই কেমন যেন। হে তোর কল্পনা। হরিদাস যে ভালো লোক এই বিষয়ে আমার একটুও সন্দেহ নেই। আশা করি তাই। আশা করি আমারই মনের ফুল। সুখের গান গাইবো কি? তোরা দুজনেই তো কথা কাটাকাটি করছিস। রানু ভুল করছে, লেখা ছাপা হবেই। ছাপা হলে নিশ্চয়ই আমি খুশি হব। হ্যাঁ, তো সত্যি কথা তো আজকাল আর কেউ বলে না। ছাপা হলে তোমার ভাই প্রতিশোধ নেবে না ভেবেছো? নিশীতের ভয় তো আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার কর্তব্য তো আমায় করতে হবে। তা নয় বুঝলাম, কিন্তু আমার বড় ভয় হয়। ঠাকুরপুকে তো আমি ভালো করেই চিনি। তোমরা দুজনে কোনোদিনই খুব কাছাকাছি ছিলে না। আমি কিন্তু একটা কথাও বলিনি। শ্বশুরমশাই মারা যাওয়ার পরে কি হয়েছিল মনে আছে তো? তা থাকবে না কেন? রানুকে তো কোনোদিনও কিছু বলিনি। ও তখন সবেমাত্র জন্মেছে। কি হয়েছিল? তোর ঠাকুরদা খুব শৌখিন লোক ছিলেন। ওকালতি করে কম রোজগার তো করেননি, কিন্তু খরচা করতেন তার চেয়ে ঢের বেশি। 60 বছর বয়সে এক রাশ দেনা রেখে মারা গেলেন। ঠাকুরপো তখন চাকরি করছে, কিন্তু দেনা শোধের ব্যাপারে একটি পাই পয়সাও দেয়নি। তোর বাবাকে মাথার ঘাম পায়ে ফেলে সব শোধ দিতে হয়েছিল একা। কিভাবে তখন সংসার চালিয়েছি তা শুধু আমি জানি। ভাবনা কি সাধে হয় রে?
এই লেখা ওরা ছাপতে বাধ্য। আমি যাই গিয়ে এখন লেখাটা দিয়ে আসি। এত রাত্রে? হরিদাসের সঙ্গে আমার তাই কথা আছে, ও থাকবে অফিসে। আমার ভীষণ ভয় করছে মা। আমার কি কম করছে? যারা ভালো তারাই যে সবচেয়ে বেশি কষ্ট পায়। পড়লে? এরকম একটা লেখা আমাদের কাগজে যাচ্ছে ভাবতেও আমার রোমাঞ্চ হচ্ছে। শুনুন শুনুন, আমি 26 বছর হলো চণ্ডীপুরে চিকিৎসকের ভূমিকা পালন করে আসছি। আমি বলছি, চণ্ডীপুরকে এমন সংকটের সম্মুখীন আর কখনো হতে হয়নি। অবিলম্বে এর প্রতিকার না হলে মহামারী অবশ্যম্ভাবী। এই প্রতিকারের দায়িত্ব যে শুধু কর্তৃপক্ষের উপর ন্যস্ত তা নয়, আপামর জনসাধারণকে এতে অংশগ্রহণ করতে হবে। অত্যন্ত আক্ষেপের বিষয় যে ত্রিপুরেশ্বরের মন্দিরের জল দূষিত বলে প্রমাণিত হয়েছে। ধর্মীয় সংস্কার বশে এই জল পানীয় রূপে ব্যবহার করলে কঠিন ব্যাধির বিস্তার রোধ করার কোনো উপায় থাকবে না। এই মুহূর্তে এই জল শোধন করার ব্যবস্থা করা উচিত। চণ্ডীপুরকে ঘোর বিপর্যয় থেকে রক্ষা করার এই একমাত্র উপায়। এই লেখার যুক্তির কোনো তুলনা নেই। এটা পড়লে পাঠকদের টনক নড়বেই। সেখানেই আমার সন্দেহ। কেন? আজ ডাকেই 17খানা চিঠি এসেছে কি চিঠি? পাঠকদের। কি লিখেছে? অশোক গুপ্ত ভুল করছেন। চণ্ডীপুরের জল খারাপ হতে পারে না। এটা তো মূর্খ। সাইন্টিফিক এভিডেন্সকে এটা অস্বীকার করছে। এই যে কথা, আপনি কান দিচ্ছেন কেন? আপনি লেখাটা ছাপুন হরিদাস বাবু, এতে আমাদের কাগজের প্রেস্টিজ 10 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, এরকম লেখা আমরা আগে কখনো ছাপেনি, আর ডক্টর গুপ্ত কখনো লেখেননি। ভদ্রলোককে আমি চিনি না, কিন্তু লেখাটা পড়তে পড়তে ওর উপর আমার যে কিরকম একটা শ্রদ্ধা হচ্ছিল আপনাকে বলতে পারবো না। এরকম মানুষ লাখে একটা হয়, একে আমরা সাপোর্ট করব না? অধীর বাবু অবশ্য মাত্রা রেখে চলার কথা বলেন, কিন্তু এখন সেসব ভাবলেই চলবে না। এটা হলো হাতুড়ির বাড়ি। বর্তমান অবস্থায় ঠিক এটাই। ব্যস্ত? আসুন আসুন স্যার, আপনার কথাই হচ্ছিল বটে। ইনি আমাদের কাগজের সহকারী সম্পাদক বীরেশ গুরু। ও এইমাত্র আপনার লেখাটা পড়েছে। আচ্ছা, আপনাকে একটা আরে আরে একই আমি এত ভালো লেখা আর পড়িনি ডাক্তারবাবু। ধন্যবাদ, শুনে খুব ভালো লাগছে। এ তো সহকারী সম্পাদকের মত। সম্পাদক বলে নিজে কি বলেন? আমি যে আপনার একজন ভক্ত তা তো আপনি জানেনই। তবে আর কি, তাহলে ছেপে দাও। হ্যাঁ, তা তো বটেই। তবে একটা খবর দিই আপনাকে। আজ ডাকে এই 17খানা চিঠি এসেছে পাঠকদের কাছ থেকে। এই যে কি চিঠি? এরা কেউ বিশ্বাস করে না চণ্ডীপুরের জল খারাপ হতে পারে। বুঝেছি। চণ্ডীপুরকে এরা একটা স্বর্গরাজ্য বলে কল্পনা করে। শহরের কোন রকম নিন্দাই এরা শুনতে চায় না। কিন্তু এছাড়াও তো অন্যরকম লোক আছে হরিদাস, তোমার পাঠকদের মধ্যেই আছে। তারা বিশ্বাস করে যে চণ্ডীপুর আদর্শ শহর হলেও দুর্যোগ ঘটাটা এখানে অসম্ভব নয়। বৈজ্ঞানিক প্রমাণকে তারা অশিক্ষিত অর্বাচীনের মতন অগ্রাহ্য করে না। রোগের বীজাণু ছড়িয়ে পড়লে যে মহামারী হতে পারে সেটা তারা জানে। সেটা যে একটা শহরের পক্ষে চরম দুর্ঘটনা এবং সেটা যে কোনো মতেই হতে দেয়া যায় না সেটা এরা বিশ্বাস করে।
এরাই হলো আমার পাঠক হরিদাস। আমি মানতে রাজি নই যে আমার লেখাটা তোমার কাগজে বেরোলে এরা সেটাকে অগ্রাহ্য করবে। তুমি এটা ছেপে দাও। নমস্কার ডাক্তারবাবু, আপনার গলা শুনে ভাবলাম একবার দেখা করে যাই। আপনি আমার লেখাটা পড়েছেন? না, পড়বো। সাথে একটু আমার অন্য কাজ রয়েছে, একটু পরেই আমি পড়বো। আপনার জন্য আবার সব ভন্ডুল হয়ে যাবে না তো? আপনি আমার কথাটা একটু চিন্তা করে লিখলে আমার আর কোনো ভাবনা থাকে না। আপনার কথা? ওই মাত্রার কথাটা বাড়াবাড়ি হলে কিন্তু আমি বিপদে পড়বো। শুনুন অধীর বাবু, আপনার বিপদের চেয়ে চণ্ডীপুরের আসন্ন বিপদ এখন সহস্র গুণ বেশি। এখন শুধু নিজেদের কথা ভাবলে চলবে না। পুরো শহরের ওপর দুর্যোগের ছায়া ঘনিয়ে এসেছে এবং সেটা রোধ করবার একটা প্রধান উপায় হলো আমার লেখাটা ছাপানো। আপনি যখন বলছেন, আমি খুব জোর দিয়ে বলছি অধীর বাবু, এই লেখার ব্যাপারে আপনার সহযোগিতা চাই। ঠিক আছে, আমি একটু পরে ঘুরে এসে আপনার লেখাটা নিয়ে যাচ্ছি। তাহলে আমি এখন আসি, পেশেন্ট রয়েছে। তুমি লেখাটা কম্পোজ করতে দিয়ে দাও, আমি বিকেলে এসে প্রুফ দেখে দিয়ে যাবো। আসি। কি ব্যাপার? লেখাটা ছাপতে আমাকে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি নিতে হবে, আশা করি সেটা বুঝতে পারছেন। ঝুঁকি যদি না নেবে তাহলে নিজেকে প্রগতিশীল বলে জাহির করা কেন? তুমি বলো তোমার পাঠকরাই তোমার কাগজের রীতিনীতি নির্ধারণ করে, কিন্তু তোমারও তো একটা দায়িত্ব আছে তাদের গড়ে তোলা, তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করা। এটা মনে রেখো। অধীরবাবু লেখাটা পড়ে ভিড়মি যাবেন। হ্যাঁ, উনি অত্যন্ত ভীতু। তাছাড়া মাত্রা রাখার ব্যাপারটা তো একটা মুদ্রাদোষে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, ওকে ছাড়া আমাদের চলে না? কি করে চলবে? ঠেকায় পড়লে পেপারের প্রিন্টিং এর টাকা কে ধার দেবে? হ্যাঁ, তাও বটে। কিন্তু এই লেখাটার ব্যাপারে ওকে একদম পাত্তা দেবেন না। এটা কিন্তু একেবারেই। আসুন আসুন আসুন। আপনার বাবা এক্ষুনি এসেছিলেন। তাই বুঝি? হ্যাঁ। টিফিন টাইম ছিল, ভাবলাম আপনার বইটা ফেরত দিয়ে যাই। কিন্তু অনুবাদ? আপনি এই গল্পটা পড়েছেন? না, পড়িনি, তবে শুনেছি খুব পপুলার, তাই ভাবছিলাম রবিবার শরীতে ছাপবো। কাল রাত্রে আমি ওটা পড়লাম। অত্যন্ত বাজে গল্প। আপনাদের আদর্শের সঙ্গে এর কোনো মিল নেই। কেন? কি বলেছে গল্পতে? যত সব আজগুবি অবাস্তব ঘটনা, যাতে আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। এতে বলেছে পৃথিবীতে নাকি এক অলৌকিক শক্তি আছে, যা সৎ লোকেদের রক্ষা করে আর অসৎ লোকেদের শাস্তি দেয়। আচ্ছা, আপনি বলেন এইসব কথার কোনো মাথামুন্ড আছে? আপনি হাসছেন। ইন্দ্রাণী দেবী, আনফর্চুনেটলি আমাদের পাঠকরা এই চায়। গরিব কাগজ বলে তো আমাদের দুপাশে উপার্জন করতে হয়। নিজের পায়ে দাঁড়ালে কি আর এসব ছাপবো? আপনি বারবার গরিব কাগজ বলেন বটে, কিন্তু আপনাদের অফিস থেকে কিন্তু তা মনে হয় না। যাই হোক, আমি এই গল্পটা অনুবাদ করব না, কারণ এর একটা কথাও আমি বিশ্বাস করি না। আপনি কি করে এটা ছাপবার কথা ভাবছেন আমি নিজেই জানি না, বিশেষ করে যেখানে আপনাদের কাগজে এরকম একটা লেখা ছাপা হচ্ছে। আপনার বাবার লেখাটার কথা বলছেন তো? হ্যাঁ, ওটা ছাপছেন তো? সেরকমই তো কথা আছে। এটা সত্যি আপনারা একটা ভালো কাজ করবেন। সেই লেখাটা যদি ছাপি, তার একটা প্রধান কারণ কি জানেন? জানি বই কি। কি? আমার বাবা সাহস করে সত্যি কথা বলেন আর ভালো লেখেন, তাই। সেটা তো আছেই, তাছাড়া অন্য একটা কারণ আছে। কি? উনি আপনার বাবা। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার বাবার লেখা আদায় করতে কতবার আপনার বাড়িতে গেছি,
তার একটা কারণ যে আপনাকে দেখা, এটা আপনি বুঝতে পারেননি। না, বুঝতে পারিনি, আর বুঝতে চাইও না। আপনি রাগ করবেন না ইন্দ্রাণী দেবী। আপনার বাবাকে যে আমি শ্রদ্ধা করি না তা নয়। শ্রদ্ধা? আপনি আমার বাবার সঙ্গে প্রতারণা করছেন, তাকে ঠকাচ্ছেন। কিরকম লোক আপনি? আপনি বোধহয় একটু বেশি রূঢ় ভাবে কথা বলছেন। এই সময় সেটা ঠিক হচ্ছে? এই সময় মানে? জনবার্তা আপনার বাবাকে তুলে না ধরলে তিনি কিন্তু দাঁড়াতে পারবেন না। বুঝেছি, আমি চললাম। আপনার ঘরে লোক ছিল বলে বলতে পারেনি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব এসেছেন। সরি স্যার, আপনাকে ওয়েট করিয়ে রাখলাম। আপনার আপিসটা দেখছিলাম। চলুন। আমার ভাইজিকে দেখলাম একটা ইংরেজি গল্প অনুবাদ করতে দিয়েছিলাম। বসুন। বলুন কি করতে পারি। আজ একটা অত্যন্ত অপ্রিয় ঘটনা ঘটে গেছে। কিরকম? ব্যাপারটা আমার দাদা সংক্রান্ত। উনি মন্দির কমিটি আর মিউনিসিপ্যালিটিকে একটা রিপোর্ট দিয়েছেন, আমি বারণ করা সত্ত্বেও। রিপোর্টটা মারাত্মক। ওই বিষয়ে আমি বোধহয় জানি। কি করে? ওই রিপোর্টের উপর বেস করে উনি একটা আর্টিকেল আমাদের পাঠিয়েছেন। এই যে। আপনি এটা পড়েছেন? পড়েছি। এটা যাচ্ছে আপনাদের কাগজে? এই বিষয়ে আমি ঠিক এখনো মনস্থির করতে পারছি না। আসলে আপনি কি বুঝতে পারছেন না যে এই রিপোর্ট ছাপলে আপনাদের সর্বনাশ হবে? উনি বলেছেন চরণামৃত খাওয়া বন্ধ, মন্দির বন্ধ, আন্ডারগ্রাউন্ড পাইপের ফাটল বার করে তার জায়গায় নতুন পাইপ বসাও। এসব যে পাগলের প্রলাপটা কি আপনি বুঝতে পারছেন না? আপনার পাঠকেরা মানবে এসব কথা? ডাক্তারবাবুর লেখাটা... এক মিনিট। উনি কি দাদার লেখাটা কম্পোজ করার জন্য নিয়ে যেতে এসেছেন? ইনি হচ্ছেন অধীর মুখার্জি, আমাদের প্রিন্টার অ্যান্ড পাবলিশার। প্রিন্টার অ্যান্ড পাবলিশার? নমস্কার চেয়ারম্যান সাহেব। আপনি পড়েছেন দাদার লেখা? আপনি ডাক্তার গুপ্তের লেখার কথা বলছেন? হ্যাঁ, উনি আমার দাদা। না, পড়িনি, এইবার পড়বো। আপনি কি জানেন যে ওই লেখা ছাপলে আপনাকে অত্যন্ত বিপদগ্রস্ত হতে হবে? সে কি? এরকম তো আমি কিছু জানি না। আপনি মন্দিরে যান? মন্দিরে? হ্যাঁ। মাঝে সাঝে যাই বই কি। আপনি চরণামৃত খান? কেন, তাতে দোষ আছে নাকি? এখন থেকে আর খাওয়া চলবে না। মানে? ডক্টর অশোক গুপ্তের হুকুম, আর তার হুকুমে এই মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সে কি? এইসব কথা ওই লেখার মধ্যে আছে নাকি? আচ্ছা। আপনি এই লেখা আমাকে ছাপতে বলেন? শুনুন হরিদাস বাবু, আমি একটা সার্কুলার এনেছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে, সেটা পড়ে শোনাচ্ছি। চণ্ডীপুর পৌরসভার পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই শহরের একটি বিশেষ অঞ্চলের পানীয় জল নিয়ে কোনো ব্যক্তি বিশেষ সম্প্রতি এক মিথ্যা প্রচার চালাচ্ছে। এই দূরভিসন্ধিমূলক ঘটনায় জনগণ অযথা বিভ্রান্ত বা আতঙ্কিত হবেন না। আমরা ইতিমধ্যে বিশেষজ্ঞদের দ্বারা শহরের নানা জায়গায় জল পরীক্ষা করিয়েছি এবং জানতে পেরেছি যে এই জল সম্পূর্ণ নিরাপদ পানীয়। আমরা অবিবেচনাপ্রসূত আতঙ্ক ছড়ানোর অপচেষ্টাকে তীব্রভাবে ধিক্কার ও নিন্দা জানাই। চেয়ারম্যান, চণ্ডীপুর পৌরসভা। ডক্টর গুপ্ত এসেছেন, এখনই গাড়ি থেকে নামতে দেখলাম। বীরেশ, চেয়ারম্যান সাহেবকে তুমি যদি একটু তোমার ঘরে বসাও। স্যার আপনি... কেন? আমি যাব কেন? আমি এখানেই থাকবো, লেট হিম কাম। আরে
আমার ঘনিষ্ঠ ভ্রাতাকে দেখছি যে, আমার মনে হচ্ছে আমার লেখাটা যাতে না যায় তুমি সেই ব্যবস্থা করতে এসেছো। সেটাই প্রধান উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য সফল হবে না। তুমি বোধহয় জানো না, আমি একটু আগেই এখান থেকে ঘুরে গিয়েছি। আর একবার আসার উদ্দেশ্য হলো আমার লেখাটা একটু সংশোধন করা। অধীরবাবু, লেখাটা একটু দিন তো। ওটা তো আমার হাতেই আসেনি। আমার লেখাটা কাল জনবার্তায় যাচ্ছে। শহরে যে মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে সেটা লোকে জানে না, কাল জানবে। আমার নির্দেশ লোকে মানবে বলে আমার বিশ্বাস, এবং তাতে চণ্ডীপুরের মঙ্গলই হবে। হরিদাস বাবু তোমায় কথা দিয়েছেন? নিশ্চয়ই। Ask him. কি হরিদাস বাবু? না মানে কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমি ডাক্তারবাবুর পক্ষ নেব বলেই ভেবেছিলাম, সেটা লেখাটা পড়ার আগে। এখন দেখছি সেটা সম্ভব নয়। তাই বলুন। এ কি বলছো হরিদাস? আপনি তখন হঠাৎ এসে পড়লেন, তাই সাহস করে কথাটা বলতে পারিনি। আপনার এই লেখা আমরা ছাপতে পারি না ডক্টর গুপ্ত। জনবার্তা অনেক অসুবিধার মধ্যে চালাতে হয়। মন্দিরের ব্যাপারটা আপনি যেভাবে এনেছেন, তোমার মতে মন্দির সম্বন্ধে আমি যা বলেছি সেটা মিথ্যে? আমার মতামত তো এখানে কোনো ব্যাপারই নয়, জনমত, পাবলিক ওপিনিয়ন। সেটাকে অগ্রাহ্য করে একটা কাগজ চালানো অসম্ভব। জনমত কি হবে না হবে তুমি সেটা আগে থেকে জানছো কি করে? তুমি কি সর্বজ্ঞ? পাবলিকের মনে চাবিকাঠি তোমার হাতে। 12 বছর ধরে একটা কাগজ চালাচ্ছি, একটা অভিজ্ঞতা তো হয়েছে। তুমি লেখাটা ছেপে দেখো না কি হয়। এর সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এই লেখা ছাপলে আমাদের কাগজের যা কাটতি আছে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তখন আমাদের কাগজ তুলে দিতে হবে। অথচ একটু আগেই তুমি বললে কাল আমার বাড়ি গিয়ে অত বড় বড় কথা বলে এলে। হ্যালো, আপনি আধ ঘন্টা পরে ফোন করুন। আপনি মন্দিরের প্রসঙ্গটা বাদ দিন, আমি লেখাটা চেপে দেবো। আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না? I'm very sorry, ডক্টর গুপ্ত। তোমরা কি মানুষ? আর আপনি? আপনি এমন লেখা লিখলে আমার সাপোর্টই বা কি করে দিই, আর আমার মেম্বারদেরই বা কি করে দিতে বলি। লেখাটা রেখে গেলাম, কাল যেন ফ্রন্ট পেজে যায়। ঠিক আছে। তোমরা কি ভেবেছো এত সহজে আমার মুখ বন্ধ করবে? আমি মিটিং ডেকে এটা পড়ব। লোকে না পড়লেও এটা কানে শুনবে। মিটিং? কোথায় থাকবে মিটিং? কেন? রমানাথ হল আছে, বিবেকানন্দ হল আছে। দুটোর মধ্যে একটাও তুমি পাবে না। অর্থাৎ তুমি সেই রকম ব্যবস্থা করবে? ঠিক আছে, আমার হলের দরকার নেই, আমি মাঠে মিটিং করব। সেখানে কিন্তু আমি উপস্থিত থাকবো। তুমি আমার বক্তৃতা ভণ্ডুল করতে চাইছো, কিন্তু চণ্ডীপুরে মহামারী হলে তুমি কি করবে? সেটা হলেও চরণামৃত সেবনের জন্য হবে না।
ভেরি ওয়েল। আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আমার বক্তৃতায়। দেখি তোমরা কি করো। কিছু বলবে? এটা আপনি কি করলেন হরিদাস বাবু? কি বলতে চাইছো তুমি? লেখাটা আপনি ছাপলেন না, ভদ্রলোকে কথা দিয়ে ফিরিয়ে নিলেন। দেখো বীরেশ, এই কাগজের সম্পাদক আমি। এতে কি যাবে না যাবে সেটা আমি ডিসাইড করব। কিন্তু লেখাটা ছাপলে আমার বিশ্বাস জনবার্তা সুনামি হতো, আর একজন খাঁটি লোককে সাপোর্ট করা হতো। তাছাড়া ক্রাইসিসটা আপনি অস্বীকার করছেন কি করে? মহামারীর আশঙ্কা তো রয়েছেই। ইটস এ ফ্যাক্ট। এই বিষয়ে তোমার সঙ্গে আমি আর কোনো আলোচনা করতে চাই না। তুমি তোমার ঘরে যাও। কি ব্যাপার, তুমি হঠাৎ এক সময়? তোমার বাবা ফোন করেছিলেন। বাবা কোথায়, ফেরেননি? ফিরেছেন, রুগী দেখছেন। ফোন করেছিলেন কেন? সে অনেক ব্যাপার। জনবার্তায় তোমার বাবার লেখা ছাপবে না, রিফিউজ করেছে। এটা আমি আগেই জানতাম। আজ দুপুরেই ওদের অফিসে গিয়েছিলাম বইটা ফেরত দিতে। হরিদাস বাবু লোকটা অত্যন্ত বাজে, আর ওদের ওই কাগজটাও বাজে। যাই হোক, এখন তোমার বাবা চাইছেন প্রবন্ধটা বক্তৃতা হিসেবে পড়তে, কিন্তু কোনো হল পাচ্ছেন না। কেন? তোমার কাকা সেরকমই ব্যবস্থা করেছেন। কি অন্যায়। আচ্ছা, ভাবতে পারিস দুই ভাইয়া এখন সাপে নেউলের সম্পর্ক। আমাকে ফোন করার কারণ হচ্ছে যে আমাদের নাথ মন্দিরে যদি বক্তৃতার একটা ব্যবস্থা করা যায়। আমি কাকার সঙ্গে কথা বলেছিলাম, উনি এক কথায় রাজি। কাকা আবার তোমার বাবার ভীষণ ভক্ত, জানো তো। কবে হচ্ছে বক্তৃতা? রবিবার সন্ধ্যে 6:30টায়। প্রেসে পোস্টার ছাপা হচ্ছে, সব দেয়ালে দেয়ালে মারা হবে। কিন্তু এতে আবার তোমার কোনো বিপদ হবে না তো? ও সবের তোয়াক্কা আমি করি না। আচ্ছা, একদিনে তুমি আমাকে চিনলে না? হ্যাঁ, চিনেছি। রানু এসেছিস? হ্যাঁ বাবা, রনেনের কাছ থেকে সব শুনছিলাম। তুই ঠিকই বলেছিলি। হরিদাসকে আমি চিনতে পারিনি। প্রগতির মুখোশ পরে থাকেও, কিন্তু কোনো সৎসাহস নেই, মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। এক হিসেবে ভালোই হয়েছে, ওই লেখাটা ছাপলে তোর বাবার হাসপাতালে চাকরিটা থাকতো না। যাই হোক, এখন তো বক্তৃতার ব্যবস্থা একটা হয়েছে। রনেন সত্যি বন্ধুর কাজ করেছে। আমার লক্ষ্য হলো একটাই, যে লোককে অবস্থাটা জানানো। কাল তো নিষেধের বিজ্ঞপ্তি বেরোচ্ছে কাগজে। কি বিজ্ঞপ্তি? কি আবার, ওই জনসাধারণ যেন নিশ্চিন্ত থাকে, চণ্ডীপুরের জলে কোনো গোলমাল নেই, এই জাতীয় কিছু একটা হবে। আমি কিন্তু আগেই আন্দাজ করেছিলাম যে চরণামৃত খেলে ব্যারাম হবে, তা চট করে কোনো হিন্দু মানবে না। কিন্তু এটা ঠিক যে ব্যাপারটা আর বেশি দিন ঝুলিয়ে রাখলে একটা জিনিস অবশ্যম্ভাবী, সেটা হলো মহামারী।
আমি তো ভাই কোনো পাবলিক মিটিংই বাদ দিই না। তা বিষয়টা কি বলতো? আমি তো ভিড় থেকেই ঢুকে পড়ি। ওইসব আমায় জিজ্ঞেস করো। ডাক্তার অশোক গুপ্ত চণ্ডীপুরের স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলবে। চণ্ডীপুরের স্বাস্থ্য? মনে হয় এখানে যে জলের গোলমালটা হয়েছে সেই বিষয়ে। সে কথা তো কাগজে বেরিয়েছিল, আপনি পড়েননি? কই না তো। সে কথা তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অস্বীকার করেছে। তা তো জানি, সেই জন্য তো এলুম শুনতে ডাক্তার কি বলে। আমার শত্রুপক্ষ উপস্থিত আছে, দেখেছো তো? কোথায়? সামনে দেখো। এরা আবার কেন? আমি ওদের আসতে বলেছিলাম। তুমি সে কি করো না? সত্যি মা, কাকা আসছে। তুমি আবার ওকেও বলেছো নাকি? ও নিজেই আসবে বলেছিল। তাছাড়া একটু পাবলিক মিটিং, আমি তো কাউকে বারণ করতে পারি না। আমি কিন্তু আপনাকে সভাপতি করব। সভাপতি? আপনি থাকতে আমি... আমার অসুবিধে আছে। হরিদাসবাবু, আপনি আমার প্রস্তাবটা সমর্থন করবেন। ঠিক আছে। আর হ্যাঁ, দাদা বলার আগে আমার কিছু বলার আছে, সেটা আপনি মাইকে অ্যানাউন্স করে দেন। প্রয়োজন হলে আমি কিন্তু আপনাকেও বলতে বলবো। আমাকে? আপনি দাদার লেখাটা পড়েছেন তো, আপনি আপনার মতামত দিতে পারবেন। ওদের মধ্যে কি একটা জটল হচ্ছে ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। এক মিনিট। শোন, আপত্তি ভালো লাগছে না, বুঝলি? শত্রুপক্ষ হাজির। আমি কিন্তু তোদের উপর পুরো ডিপেন্ড করে আছি। তোরা তোদের কাজ চালিয়ে যা। কিচ্ছু ভাবতে হবে না, আমরা তৈরি আছি। গুড। ডাক্তারবাবু, সময় হয়নি? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েছে। আর উপরে দিন। এক মিনিট। আমার মনে হয় আগে একজন সভাপতি ঠিক করা উচিত। কিসের জন্য? আমি তো শুধু একটা পেপার পড়ব। তার রিয়াকশন কি হবে তো বলা যায় না। আর তাছাড়া সভাপতি ছাড়া মিটিং হয় না। আমি অধীর মুখার্জির নাম প্রপোজ করছি। আমি সমর্থন করছি। অধীরবাবু, আসুন। নমস্কার বন্ধুগণ, আজকের মিটিং এর সভাপতি হিসাবে আমি শুধু একটা কথাই বলবো। আপনি কে? আপনার পরিচয় কি? আমার নাম অধীর মুখার্জি। আমি জনবার্তা কাগজের মুদ্রক এবং প্রকাশক। ও ঠিক আছে, বলুন। আমি শুধু একটা কথাই বলবো, আমি শান্তিপ্রিয় মানুষ। আমি আশা করব আজকের মিটিং এ যেন শৃঙ্খলা বজায় থাকে। ডক্টর গুপ্তের বক্তৃতার আগে
আমাদের পৌরসভার চেয়ারম্যান মান্যবর শ্রী নিশীথ গুপ্ত মহাশয় কিছু বলতে চেয়েছেন। আমি তাকে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করি। বন্ধুগণ, আজকের যিনি বক্তা তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। তিনি কি বলতে যাচ্ছেন সেটাও আমি জানি। আমি প্রশ্ন করব, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আমাদের ত্রিপুরেশ্বরের মন্দিরের দুর্নাম শুনতে চান? আমরা কেউ মন্দিরের দুর্নাম শুনতে চাই না। অথচ আজ ডক্টর গুপ্ত ঠিক সেই কাজটি করবার জন্যই এখানে উপস্থিত হয়েছে। আমি প্রস্তাব করব ডক্টর গুপ্তকে তার বক্তব্য পেশ করতে বারণ করা হোক। আমরা তার বক্তব্য শুনতে চাই না। মানে আমরা ডক্টর গুপ্তর ভাষণ শুনতে চাই। আপনি বলুন ডক্টর গুপ্ত। ডক্টর গুপ্তকে বলতে দেওয়া হচ্ছে না কেন? ডক্টর গুপ্তকে মাইকটা দিন, আমরা আপনার কথা শুনতে চাই না। অর্ডার অর্ডার অর্ডার। কাগজে পুরসভার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা আপনারা অনেকেই দেখে থাকবেন। তাতে আমি সত্যি কথাটা বলে দিয়েছি। ডক্টর গুপ্তর মতে মন্দিরের জল দূষিত এবং সেই দূষিত জল লোকে চরণামৃত হিসেবে পান করছে। আমি বলছি চরণামৃত দূষিত হতে পারে না। ডক্টর গুপ্ত প্রস্তাব করছেন মন্দির বন্ধ রেখে জল শোধনের ব্যবস্থা হোক। আপনারা বলুন, আপনারা এই প্রস্তাব মানতে রাজি আছেন? এখানে জনবার্তার সম্পাদক উপস্থিত। ডক্টর গুপ্ত তার লেখাটা জনবার্তায় ছাপার জন্য দিয়েছিলেন। সম্পাদক মশাই অতি সঙ্গত কারণে সেটা ছাপতে রাজি হননি। আমি তাকে এ বিষয়ে কিছু বলতে অনুরোধ করছি। কেন ওর কথা আমরা শুনতে চাই না? আমরা ডক্টর গুপ্তের কথা শুনতে এসেছি, জনবার্তার সম্পাদকের কথা নয়। বন্ধুগণ, আমি প্রথমে ডক্টর গুপ্তের কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে মত পরিবর্তন করতে বাধ্য হই। আমি বুঝেছিলাম ডক্টর গুপ্তের এই লেখা ছাপলে পাঠকেরা ঘোর আপত্তি তুলবে। ডক্টর গুপ্তর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। আমি তাঁর বাড়িতে গেছি, চা খেয়েছি, ওর সঙ্গে অনেক আলাপ আলোচনা করেছি। ওর বেশ কয়েকটি লেখা আমি আমাদের কাগজে ছাপিয়েওছি। কিন্তু বর্তমান প্রবন্ধে উনি আমাদের মন্দির সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন সেটা কেউই মেনে নিতে পারবে না। একটা কাগজের সম্পাদক হিসেবে আমি জনমত গ্রাহ্য না করে পারি না। সেই জনমতের কথা ভেবেই আমি ডক্টর গুপ্তের লেখা ছাপতে রাজি হইনি। আমার ব্যক্তিগত মত হচ্ছে ডক্টর গুপ্ত যা বলেছেন তা ভুল। নমস্কার। আমি প্রস্তাব করছি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবের মতের ওপর ভোট নেওয়া। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। এটা কি সভা না একটা প্রহসন? সভা আমি দেখি। আমার বিজ্ঞাপন দেখে আমার বক্তৃতা শুনতে লোকে এসেছে। আমার কথা শুনে তারা বিচার করে দেখুন কথাটা সত্য কি মিথ্যে। পৌর
পৌরসভার চেয়ারম্যান সাহেব যাই মনে করুন না কেন, তার কথা বেদ বাক্য বলে কেন আপনারা মেনে নেবেন? আপনারা কষ্ট করে এসেছেন, আগে আমার কথা শুনুন, আগে আমাকে বলতে দেওয়া হোক। আমরা মন্দিরের নিন্দা শুনতে চাই না। ডক্টর গুপ্ত, মুখ বন্ধ করুন। অত সহজে আমি মুখ বন্ধ করব না। আমি আমার এই শহর, আমার জন্মস্থান চণ্ডীপুরকে অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার হিসেবে আমি যা করেছি তা সব এই চণ্ডীপুরের মঙ্গলের উদ্দেশ্যে। আজ 26 বছর ধরে আমি এখানে ডাক্তারি করছি। হয়তো আজকের এই শ্রোতাদের মধ্যেও এমন ব্যক্তি আছেন যার রোগে আমি চিকিৎসা করেছি। আমি বলছি ডাক্তার গুপ্ত অতি বিচক্ষণ চিকিৎসক। তিনি আমাকে জমের দর থেকে ফিরিয়ে এনেছেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ অবনীবাবু। আমি বলছি, চণ্ডীপুরের জল হাওয়া কিছুদিন আগে পর্যন্ত অত্যন্ত স্বাস্থ্যকর ছিল, কিন্তু আজ আর তা নেই। এর অকার্য প্রমাণ আমি পেয়েছি এবং সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই। এর থেকে বড় দুর্দিন চণ্ডীপুরে আর কখনো আসেনি। চণ্ডীপুরকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না যে তা নয়, কিন্তু সেটা তো আপনাদের বলতে হবে, নইলে আপনারা বুঝবেন কি করে? আমি সেইটি আপনাদের বলতে চাই। আপনারা সেটা শুনতে চান কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই, শুনতে চাই। হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই। বন্ধুগণ, আমি আজ আপনাদের যে কথা বলতে এসেছি। সভাপতি মশাই, আমি ডক্টর গুপ্তকে একটা প্রশ্ন করতে চাই। করুন। তুমি নিজেকে হিন্দু বলে মনে করো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে, উত্তর দাও। এর উত্তর হলো 100 বার আমি নিজেকে হিন্দু বলে মনে করি। এই সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে। তুমি ত্রিপুরেশ্বরের মন্দিরে গেছো গত 10 বছরে? তুমি যে অর্থে বলছো সে অর্থে যাইনি। অর্থাৎ তুমি পুজো দাওনি? না, পুজো দিই। কেন? তুমি এসব সংস্কার মানো না? আমি আপনাদের কাছে সত্যি কথাই বলবো। হিন্দু ধর্মের কতগুলি আচার বিচার ব্যবহার আমি মানি না, কারণ বিজ্ঞান আমাকে অন্যরকম শিক্ষা দিয়েছে। কিন্তু সে তো ব্যক্তিগত ব্যাপার। যে পুজো দেয় বা যে চরণামৃত পান করে তার বিশ্বাসে আমি আঘাত দেবো এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি। মন্দিরের জলে কঠিন রোগের বীজাণু দেখা দিয়েছে, তাই আমি বলি এই অবস্থায় মন্দিরের জল পান করা, চরণামৃত পান করা বিপজ্জনক। কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয়, এ শাস্ত্রের প্রশ্ন। আমি বলি এই দূষিত জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক, তারপর পুজো যেমন চলছে তেমন চলতে পারে। দৈনিক কত লোক চরণামৃত পান করেন সে বিষয়ে তোমার কোনো ধারণা? সে মন্দিরে ভিড় যেরকম দেখেছি তাতে তো মনে হয় 1000 খানেক তো বটে। আর দূষিত জল থেকে হয় এরকম কেস তোমার কাছে কটা এসেছে? না না, ওভাবে তো বিচার হয় না। আর তাছাড়া চণ্ডীপুরে আমি তো একমাত্র ডাক্তার নই। তুমি আমার প্রশ্নের জবাব দাও। আমার কাছে গত 15 দিনে প্রায় 150-র মতন রোগী এসেছে এবং এর মধ্যে বেশ কিছু মারাও গেছে। এই শুধু আমি আমার কথা বলছি, এছাড়া অন্য ডাক্তারদের অভিজ্ঞতা এর সঙ্গে যোগ দিতে হবে বইকি। ধরে নি সব মিলিয়ে 500। হ্যাঁ, তা তো বটেই। তার মানে গত 15 দিনে 15,000 মানুষ চরণামৃত পান করেছেন, আর রোগীর সংখ্যা 500। এরপরেও কি আপনারা বিশ্বাস করেন যে চরণামৃত পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে?
পেছনে দরজা আছে, এসো, আসুন। তুমি তো এই বাড়ি থেকে বেরোতেই পারবে না। এই অবস্থা এখানে থাকবে কি করে? পালিয়ে যাবো। উপায় কি বলো? আর ওই বিষাক্ত জলের কি হবে? আমার পেশেন্টদের কি হবে? চণ্ডীপুরের এই দুদিনে এখান থেকে পালিয়ে যাব? এরা যে তোমাকে এখানে থাকতে দেবে না গো। বুঝতে পারছি মায়া, বুঝতে পারছি। তো আমি তো কোনো অন্যায় করিনি, এরকম হবে কেন? এরা কি বুঝতে পারবে না যে এরা কত বড় ভুল করছে? আসতে পারি? আসুন, বসুন। আপনার বাড়ির এমন দশা হচ্ছে বলে আমি দুঃখিত। সে আর আপনি কি করবেন? এ তো ভাড়াটে গুন্ডার কাজ। জানি, বলুন কি ব্যাপার? বলতে বিশেষ সংকোচ বোধ করছি ডাক্তারবাবু, কিন্তু আমি আপনার কাজটা সহজ করে দিচ্ছি। আমাদের এই পাড়া ছেড়ে চলে যেতে বলছেন, তাই তো? আমি নিজে থেকে এমন কথা বলতেই পারি না। আপনি তো আমাকে জানেন, আজ 5 বছর আপনি আমার টেনেন্ট। সত্যি বলতে কি, এই টেনেন্ট কথাটা বলতেই আমার বাজছে, কারণ আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক সেরকম তো নয়। একদিনের জন্য আপনার সঙ্গে আমার কোনো বিবাদ হয়নি। আপনি আমার মেয়ের চিকিৎসা করে তাকে সারিয়ে তুলেছিলেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু বলুন। প্রতিবেশীরা বুঝলেন আমাকে একবারে না ছেঁকে ধরেছে। ওরা চায় না আপনি এই পাড়ায় থাকেন। মানে ওদের কথা বলতেই আমি এসেছি। আমি অসহায় ডাক্তারবাবু। আপনার হয়ে যে আমি দুটো কথা বলবো না, তারও কোনো উপায় নেই। এই ব্যাপার? আগে হ্যাঁ। ঠিক আছে, উঠে যাও বললেই তো উঠে যাওয়া যায় না। আমি ভাবগতিক দেখি, তারপর যা করা করব। আমার অপরাধ নেবেন না ডাক্তারবাবু। মানে নেহাত কি বলবো, ঠেকায় পড়ে আমি আসতে বাধ্য হয়েছি। আপনার সম্বন্ধে আমার যা ধারণা ছিল তা একটুও বদলায়নি, লোকে যে যাই বলুক। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আসুন। আচ্ছা, নমস্কার। কি রে, তুই গেলি আর এলি? কি ব্যাপার? আমি বলছি কি ব্যাপার। রানু স্কুল থেকে বিতাড়িত হয়েছে, কারণ শি ইজ দ্য ডটার অফ অশোক গুপ্ত, তাই না? হ্যাঁ। তোর চাকরি নেই? 5 জন গার্ডিয়ান আমার এগেনস্টে চিঠি দিয়েছে, আমি যেন আর টিচার না থাকি। কমলাদি নিজে ডেকে আজকে কথাটা বললেন। যে তোকে এত ভালোবাসেন। ওনার এটা বলতেও খুব কষ্ট হয়েছে, কিন্তু কি উপায়, কর্তৃপক্ষ যা ঠিক করবে তাই তো হবে। তাছাড়া আমার চাকরিটাও তো কনফার্মড হয়নি।
আমি নিশিত বলছি। সুপ্রভাত। হাসপাতালের চাকরিটা নেই বোধহয়। কমিটি তোমাকে সাসপেন্ড করে একটা শো কজ নোটিশ দিচ্ছে। তার সন্তোষজনক জবাব না দিতে পারলে তোমাকে ডিসমিস করা হবে। ধন্যবাদ। তবে একটা কথা, কি? তুমি যদি তোমার ভুল স্বীকার করো তাহলে চাকরিটা যাবে না। তুমি তো জানো নিশিত, আমি প্রাণ থাকতে স্বীকার করবো না যে আমি ভুল করেছি। তাহলে যা হচ্ছে তাই হোক। ঠিক আছে। একটা প্রস্তাব ছিল। এটা করলে আপনি আবার প্রতিষ্ঠিত হতে পারবেন। বেরিয়ে যান, এই মুহূর্তে বেরিয়ে যান, নইলে আমি গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ব্যাপার? আমি হেরে গেলাম। আর সংগ্রামের শক্তি নেই। ফোনটা কি ঠাকুরপুর ছিল? তোমার চাকরি? চন্দন, আগে বলে দিও ডাক্তারবাবুর সঙ্গে এখন দেখা হবে না। রনেনের কিন্তু আসার কথা ছিল বাবা। ওর তোমার সঙ্গে কি দরকার আছে? ও, রনেন বাবু হলে ঢুকতে দিও। এই হতভাগাটার জন্যই তোর এই সর্বনাশ হলো রে রানু। তোকে যে কি বলে সান্ত্বনা দেবো জানি না। বাবা তুমি কেন এতটা ভেঙে পড়েছো বলো তো? তোমার প্রাইভেট প্র্যাকটিসটা তো রয়েছে, আর চণ্ডীপুরে তোমার মতো কটা ডাক্তার আছে তুমি বলো। আর সেরকম যদি হয় আমি না হয় দুটো টিউশনই নিয়ে নেবো, তাতে আমাদের সংসার চলবে না? কি ব্যাপার, আপনি কি অসুস্থ? যে তাণ্ডব নৃত্য আমাকে ঘিরে চলেছে তাতে কি আর সুস্থ থাকা যায়? বীরেশবাবু আমাকে ফোন করেছিলেন, ওর আপনার সঙ্গে একটু দরকার আছে। একা আসতে ঠিক ভরসা পাচ্ছিলেন। তোমাদের সম্পাদক একটু আগে এসেছিলেন বীরেশ, আমি কিন্তু তাকে দূর করে দিয়েছি। আমার সম্পাদক নয় ডাক্তারবাবু, আমি আর জনবার্তায় নেই। সে কি? হ্যাঁ, আমি এখন ফ্রিল্যান্স স্বাধীন। বটে? এসো, বসো বসো, শুনি কি ব্যাপার। ডাক্তারবাবু, জনবার্তা আপনার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা আমি বরদাস্ত করতে পারিনি। তাছাড়া কালকে মিটিং এ যা ঘটলো সেটা তো অত্যন্ত জঘন্য। এই মিটিং এর একটা রিপোর্ট আমি কলকাতা সব কাগজে পাঠাতে চাই, সঙ্গে আপনার একটা সাক্ষাৎকার, যাতে আপনি আপনার মনের কথা সব খুলে বলবেন। এ তো খুব ভালো কথা, আমিও তো এটাই চাইছিলাম। লোকে সব জানুক, জেনে বিচার করুক। মায়া, একটু চায়ের ব্যবস্থা রাখো তো। সাক্ষাৎকারে আমার কোনো আপত্তি নেই, নাম দেবে জনৈক গণশত্রুর জবানবন্দি। বাইরে কি লিখেছে দেখেছো তো? ডাক্তারবাবু,
সাক্ষাৎকারের আগে আমার একটু কথা ছিল। এই প্রুফটা যদি আজকের মধ্যে একটু দেখে দেন। এটা কি প্রুফ? আপনার লেখা প্রবন্ধ, যেটা জনবার্তা ছাপেনি। রানু একটা কপি রেখেছিল, সেটা আমায় দেয়। আমরা একটা প্যাম্পলেট হিসেবে ছাপছি, ঘরে ঘরে বিলি করব। তাহলে আশা আছে? নিশ্চয়ই। মন্দিরে জলশোধন হবে, আপনি দেখবেন। আমরা আপনার হয়ে ক্যাম্পেইন চালিয়ে যাব, যতদিন না ওদের টনক নড়ে। আমার তো মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কতদিন এই বাড়িতে থাকবো ঠিক নেই, রানুর চাকরি নেই, আমার কি শুনছি? এরা সব আপনার কাছে আসছে। এরা কারা? আমার থিয়েটারের দল আর চণ্ডীপুরের বহু শিক্ষিত ইয়াং ছেলেমেয়েরা। কাল রাতে এরা মিটিং করেছে, আজ আসছে আপনার কাছে আপনাকে জানাতে যে আপনার পিছনে সকলে রয়েছে। এই যে অবিশ্বাস্য! অশোক গুপ্ত জিন্দাবাদ! এরা কারা? আমি একা নই মায়া, আমি একা নই। আমি জনগণের শত্রু হতে পারি, কিন্তু আমার অনেক বন্ধু। আমরা এখানেই থাকবো, এখানেই তো আমার কাজ।